জীববিজ্ঞানের এই চমৎকার বিশ্লেষণে স্বাগতম। কোষ কিভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে তা এক অবিশ্বাস্য রহস্য। বাইরে থেকে দেখলে মনে হয় কোষগুলো বুঝি একদম শান্ত হয়ে বসে আছে, কিন্তু গভীরে প্রবেশ করলে দেখা যাবে সেখানে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু হল মাইটোকন্ড্রিয়া, যাকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আজ আমরা এই পাওয়ার হাউসের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর মেকানিজমটা নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম হল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, বা সংক্ষেপে ইটিসি। শুনতে খুব খটমটে মনে হচ্ছে, তাই না? কোনো চিন্তা নেই, খুব দারুণ একটা উদাহরণের সাহায্যে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন সরাসরি বিষয়ে প্রবেশ করা যাক। দৈনন্দিন জীবনের একটা খুব পরিচিত দৃশ্য কল্পনা করা যাক। বিশাল একটা জলবিদ্যুৎ বাঁধ বা ড্যাম। এই বাঁধ পানি আটকে রেখে প্রচণ্ড চাপ তৈরি করে, আর সেই চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ বানায়। কিন্তু এই বাঁধে পানি আসে কিভাবে? ধরা যাক একদল অক্লান্ত শ্রমিক সারি বেঁধে দাঁড়িয়ে হাতে হাতে বালতি ভর্তি পানি এগিয়ে দিচ্ছে। এই সারি বেঁধে হাতে হাতে বালতি পার করার পদ্ধতিকে বলা হয় বাকেট ব্রিগেড বা বালতি বাহিনী। তারা অনবরত বালতি চালান করে যাচ্ছে, আর সেই শক্তির সাহায্যে পাম্প চালিয়ে বাঁধের পেছনে পানি জমানো হচ্ছে। এবার এই বাস্তব জীবনের উদাহরণটিকে কোষের ভেতরের জগতের সাথে একটু মিলিয়ে দেখা যাক। কল্পনার এই বিশাল জলবিদ্যুৎ বাঁধটি হল মাইটোকন্ড্রিয়ার ভেতরে মেমব্রেন বা ইনার মেমব্রেন, আর সারি বেঁধে দাঁড়িয়ে থাকা সেই বালতি বাহিনী হল মেমব্রেনের গায়ে আটকে থাকা কিছু প্রোটিনের সমষ্টি। শ্রমিকরা যেমন হাতে হাতে বালতি এগিয়ে দেয়, কোষের ভেতরের এই প্রোটিনগুলো ঠিক তেমনি একটার পর একটা ইলেকট্রন আদান প্রদান করে। আর জলবিদ্যুৎ বাঁধে যেমন পানি আটকে রেখে শক্তি জমানো হয়, মাইটোকন্ড্রিয়াতেও ঠিক একইভাবে কণা আটকে রেখে কোষের বেঁচে থাকার অপরিহার্য শক্তি তৈরি করা হয়। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। বৈজ্ঞানিক ভাষায় এই বালতি বাহিনীকেই বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সহজভাবে বললে এটি হল মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনে থাকা প্রোটিন এবং বিভিন্ন অণুর একটা সুশৃঙ্খল সিরিজ বা চেইন। এরা একদমই অণুবীক্ষণিক বালতি বাহিনীর মতোই কাজ করে। এরা একটা উৎস থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং চেইনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব নিখুঁতভাবে পার করে দেয়। এই বালতি বাহিনী বা চেইনে মূলত কিছু নির্দিষ্ট সদস্য কাজ করে। এদেরকে বলা হয় কমপ্লেক্স। প্রধানত 4টা বড় প্রোটিন কমপ্লেক্স এখানে থাকে: কমপ্লেক্স 1, 2, 3 এবং 4। এরা মেমব্রেনের গায়ে স্থিরভাবে বসে থাকে, কিন্তু এদের মধ্যে যোগাযোগ তো করতে হবে, রাইট? এর জন্য দরকার কিছু চলনশীল বা মোবাইল কর্মী। এই চলনশীল কর্মীরা হল ইউবিকুইনন এবং সাইটোক্রোম সি। এরা স্থির কমপ্লেক্সগুলোর মাঝখানে দৌড়াদৌড়ি করে ইলেকট্রনগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। এই ইলেকট্রনের যাত্রাটি কিন্তু খুব সুন্দর একটা রিলে রেসের মতো। শুরুতেই আসে কোষের ভেতরে তৈরি হওয়া জ্বালানিবাহী অণু NADH এবং FADH2। এদেরকে বলা যায় মালবাহী ট্রাক, যারা কারখানায় কাঁচামাল বা ইলেকট্রন নিয়ে আসে। NADH তার ইলেকট্রন জমা দেয় কমপ্লেক্স 1-এ, আর FADH2 জমা দেয় কমপ্লেক্স 2-তে। এরপর চলনশীল শাটল ইউবিকুইনন এই ইলেকট্রনগুলো সংগ্রহ করে দ্রুত কমপ্লেক্স 3-তে পৌঁছে দেয়। আর সব শেষে সাইটোক্রোম সি সেই ইলেকট্রনগুলোকে কমপ্লেক্স 3 থেকে গ্রহণ করে একেবারে শেষ স্টপেজ মানে কমপ্লেক্স 4-এ নিয়ে যায়। এই যে এক হাত থেকে অন্য হাতে ইলেকট্রনগুলো লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে, এর ফলে কিন্তু প্রতিটি ধাপে ধাপে কিছুটা করে শক্তি নির্গত হয়। এখন একটা বড় প্রশ্ন হল, ইলেকট্রন চলাচলের ফলে যে শক্তি নির্গত হচ্ছে সেটা দিয়ে কোষ আসলে কী করে? এখানেই সেই জলবিদ্যুৎ বাঁধের আসল কাজটি শুরু হয়। এই শক্তির সাহায্যে তৈরি করা হয় প্রোটন গ্রেডিয়েন্ট। একদম সোজা ভাষায়, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের একপাশে প্রচুর পরিমাণে ধনাত্মক চার্জযুক্ত হাইড্রোজেন আয়ন বা প্রোটন জমা করা হয়। এটি ঠিক সেই বাঁধের মতো যেখানে প্রচুর পানি আটকে রাখা হয়। এই জমাট বাঁধা প্রোটনগুলো সেখানে আটকে থেকে প্রচণ্ড একটা চাপের সৃষ্টি করে। প্রোটন জমানোর এই কাজটা চমৎকার একটা প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। ওই যে বাকেট ব্রিগেডে ইলেকট্রন হাত বদলের সময় ছোট ছোট শক্তির বিস্ফোরণ ঘটছিল, সেটা সংগ্রহ করা হয়। এরপর সেই শক্তিকে কাজে লাগিয়ে কমপ্লেক্স প্রোটিনগুলো পাম্প হিসেবে কাজ শুরু করে। এরা মাইটোকন্ড্রিয়ার ভেতরের অংশ বা ম্যাট্রিক্স থেকে প্রোটনগুলোকে জোর করে মেমব্রেনের ফাঁকা জায়গায় বা ইন্টারমেমব্রেন স্পেসে পাম্প করে পাঠিয়ে দেয়। ক্রমাগত পাম্প করার ফলে মেমব্রেনের একপাশে প্রোটনের ঘনত্ব এত বেশি হয়ে যায় যে সেখানে বিশাল একটা চাপযুক্ত শক্তির উদ্ভব ঘটে। এই শক্তিকে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। ভাবতে অবাক লাগে প্রকৃতি কিভাবে ভৌতবিজ্ঞানকে কাজে লাগায়। একটা জলবিদ্যুৎ বাঁধে লাখ লাখ টন পানি আটকে থাকলে যে বিপুল যান্ত্রিক চাপ তৈরি হয়, কোষে প্রোটন মোটিভ ফোর্স ঠিক একই রকম কাজ করে। এখানে পানির ওজনের বদলে কাজ করে ইলেকট্রোকেমিক্যাল ওজন। প্রোটনগুলো ধনাত্মক চার্জযুক্ত হয়, এরা একে অপরকে বিকর্ষণ করে এবং যে কোনো মূল্যে মেমব্রেন ভেদ করে আগের জায়গায় ফিরে আসতে চায়। এই প্রবল ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষাই হল কোষের আসল জমানো শক্তি।
ঠিক যে মুহূর্তে বাঁধের গেট খুলে দেয়া হয় আর প্রবল বেগে পানি আছড়ে পড়ে, সেই দৃশ্যটা ভাবা যাক। কোষের ভেতরে এই ঘটনাটিকেই বলে কেমিওসমোসিস। মেমব্রেনের ওপাশে আটকে থাকা সেই ক্ষুব্ধ প্রোটনগুলো কিন্তু যে কোনো জায়গা দিয়ে ফিরে আসতে পারে না। তাদের ফেরার জন্য একটা মাত্র নির্দিষ্ট চ্যানেল বা পথ খোলা থাকে। যখন এই প্রোটনগুলো সেই চ্যানেল দিয়ে প্রচণ্ড বেগে মেমব্রেন পার হয়ে আবার ম্যাট্রিক্সে ফিরে আসে, সেই তীব্র গতির স্রোতকে কাজে লাগিয়েই কোষ তার চূড়ান্ত শক্তি উৎপাদন করে। এই প্রোটন স্রোতকে কাজে লাগানোর জন্য কোষের ভেতরে আস্ত একটা আণবিক টারবাইন বসানো থাকে। এর নাম এটিপি সিনথেস। এটি আক্ষরিক অর্থেই একটা আণবিক মোটর। এর গঠন দেখলে সত্যিই মুগ্ধ হতে হয়। এর একটা বেস বা গোড়া থাকে যা মেমব্রেনের ভেতর শক্তভাবে গাঁথা থাকে। তার সাথে যুক্ত থাকে একটা সংযোগকারী বোটা, আর একেবারে শেষে থাকে ম্যাট্রিক্সের দিকে ঝুলে থাকা একটা অদ্ভুত ঘূর্ণায়মান মাথা। প্রকৃতির এক অসাধারণ রোটারি মোটর এটি। দেখা যাক এই টারবাইন আসলে কিভাবে কাজ করে। প্রোটনগুলো যখন এটিপি সিনথেসের সরু পথ দিয়ে তীব্র বেগে ভেতরের দিকে ছুটে যায়, তখন সেই গতির ধাক্কায় ভেতরের বোটাটি প্রচণ্ড বেগে ঘুরতে থাকে। এই ঘূর্ণনের ফলেই সেই অণুবীক্ষণিক মাথাটি একটা যান্ত্রিক মোটরের মতো চালু হয়ে যায় এবং কাছাকাছি থাকা এডিপি এর সাথে একটি অজৈব ফসফেট বা পিআইকে প্রচণ্ড শক্তিতে জুড়ে দেয়। আর ঠিক এভাবেই আণবিক টারবাইনের ঘূর্ণন থেকে তৈরি হয় আমাদের কোষের জৈব মুদ্রা বা এটিপি। শুনলে হয়তো অবাক হতে হয়। শক্তির এই আণবিক মেকানিজমটি এতটাই যুগান্তকারী এবং বিস্ময়কর যে এটি আবিষ্কারের জন্য ব্রিটিশ বিজ্ঞানী পিটার মিচেলকে ১৯৭৮ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি প্রথম ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে ইলেকট্রনের চলাচল আর প্রোটনের পাম্পিং মিলে কিওমিওসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোষের শক্তি বা এটিপি তৈরি করে। পুরো প্রক্রিয়া তো দারুণভাবে চলছে, কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন থেকে যায়। সেই যে ইলেকট্রনগুলো বালতিবাহিনীর হাত ঘুরে একেবারে শেষ প্রান্তে, মানে কমপ্লেক্স 4-এ এসে পৌঁছল, এরপর সেগুলোর কি হয়? যদি ইলেকট্রনগুলো সেখানে গিয়ে জমতেই থাকে, তবে তো একসময় পুরো পথ ব্লক হয়ে যাবে, পেছনের কেউ আর নতুন বালতি নিতে পারবে না। তাহলে কিভাবে এই লাইন পরিষ্কার রাখা হয়? এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই লাইনটিকে সবসময় সচল রাখা, আর ঠিক এখানেই আসে অক্সিজেনের ভূমিকা। কমপ্লেক্স 4 একেবারে শেষ ধাপে এসে ক্লান্ত ইলেকট্রনগুলোকে ধরে রাখে। ঠিক তখনই শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করা অক্সিজেন সেখানে হাজির হয়ে চূড়ান্ত ক্যাচার হিসেবে কাজ করে। শক্তিশালী আকর্ষণে অক্সিজেন এই ইলেকট্রনগুলোকে টেনে নেয় এবং আশেপাশের প্রোটনের সাথে মিলিয়ে সম্পূর্ণ নিরাপদ পানি বা H2O তৈরি করে ফেলে। ব্যাস, লাইন আবার একদম ক্লিয়ার হয়ে যায়। এই ছোট্ট মেকানিজমটাই কিন্তু বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ ব্যাখ্যা করে। যদি কোনো কারণে শ্বাস নেওয়া সম্ভব না হয় এবং কোষে অক্সিজেন পৌঁছাতে না পারে, তবে কমপ্লেক্স 4-এ ইলেকট্রনের জট লেগে যায়। লাইন ক্লিয়ার না থাকায় পুরো বালতি বাহিনী বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রোটন পাম্পিং থেমে যায়, টারবাইন ঘোরা বন্ধ হয় এবং সাথে সাথেই কোষে এটিপি উৎপাদন 0-তে নেমে আসে। শক্তি ছাড়া কোষে মৃত্যু ঘটে। আর ঠিক এ কারণেই অক্সিজেনের কোনো বিকল্প নেই। এতক্ষণ ধরে আমরা জলবিদ্যুৎ বাঁধ, বালতি বাহিনী আর টারবাইনের যে দারুণ গল্পটা জানলাম, বিজ্ঞানের বইয়ের ভাষায় এই পুরো ঘটনাটাকে একটা মাত্র বাক্যে সংজ্ঞায়িত করা যায় ঠিক এভাবে: ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি এর মাধ্যমে ইলেকট্রন স্থানান্তরকালে নির্গত শক্তির সাহায্যে এডিপি ও পিআই যুক্ত হয়ে এটিপি সৃষ্টি প্রক্রিয়া হল অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই একটা লাইনের মাঝেই লুকিয়ে আছে কোষের শক্তির রহস্য এবং কেমিওসমটিক প্রক্রিয়ার মূল ভিত্তি। এত ক্ষুদ্র একটা আণবিক স্তরে এত নিখুঁত যান্ত্রিক কার্যক্রম ভাবা যায়? হাঁটা চলা, কথা বলা বা চিন্তা করার সময় আমাদের ধারণাই থাকে না যে কোষের গহীনে এমন অভাবনীয় মেকানিজম কাজ করে চলেছে। একটু গভীরভাবে ভাবলে সত্যি অবাক হতে হয়। যদি একটি মাত্র কোষে থাকা এমন একটি অণুবীক্ষণিক মোটর জীবনের শক্তি তৈরি করতে পারে, তবে এই মুহূর্তে একটি স্পন্দিত হৃৎপিণ্ড এবং মানবদেহের কোটি কোটি কোষে এমন কত বিলিয়ন অদৃশ্য জলবিদ্যুৎ বাঁধ অবিরত প্রোটন পাম্প করে চলেছে আর টারবাইন ঘুরিয়ে জীবনকে সচল রেখেছে। প্রকৃতি সত্যি এক অবিশ্বাস্য আণবিক প্রকৌশলী।